হঠাৎই কিছু লোক অনেক জম্বির পাল্লায় পড়ে যায়। আশেপাশে এত বেশি জম্বি ছিল যে তাদের পক্ষে বাঁচাটাই দুষ্কর হয়ে ওঠে। তবুও তারা বিভিন্ন বুদ্ধি খাটিয়ে এবং বারবার জম্বিদের সাথে লড়াই করতে করতে তাদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। কিন্তু যখনই তারা ভাবে তারা জম্বিদের হাত থেকে মুক্তি পেয়ে গেছে, তখনই তারা যেয়ে পড়ে এক নরখাদকের কাছে। এই সব কিছু দেখে বাস্তব মনে হলেও এগুলো কিছুই আসলে বাস্তবে ঘটছিল না। আসলে এই গল্পে যে কি হচ্ছিল সেটা জানার জন্য আমাদের গল্পের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি ফাঁকা অ্যামিউজমেন্ট পার্ক দেখতে পাই। পার্কে ইতস্তত কিছু মানুষ ছিল যাদের দেখে মনে হচ্ছিল তারা পালিয়ে আছে। তাদের প্রশ্ন করা হয় তারা যদি জম্বিহীন দুনিয়াতে যেতে পারে তাহলে তারা কি কি করবে। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল তারা জম্বি অ্যাটাকের কারণে অনেক দিন বন্দি জীবনযাপন করছে। হঠাৎ করেই তাদের মধ্যে একজন ভাইরাস ইনফেক্টেড হয়ে যায়। সে বাকিদের উপর হামলা করে বসে আর বেশ হুড়োহুড়ি বেঁধে যায় সেখানে। সবাই পালানোর চেষ্টা করে আর পার্কের বিভিন্ন স্থান থেকে অসংখ্য জম্বি বেরিয়ে আসে। দৃশ্য চলে যায় 3 দিন আগে। আমরা সিওল শহরের একটি ডেটিং শো এর সেট দেখতে পাই। প্রতিযোগীরা সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছিল আর শুটিং শুরুর অপেক্ষা করছিল। এ সময় সেখানে এক মেয়ে আসে যাকে কিছুটা অসুস্থ বলে মনে হয়। প্রোগ্রাম শুরু হয়ে যায়। সবাই একে একে এগিয়ে যায় আর তার পার্টনারকে খুঁজে নিয়ে কিস করে। অসুস্থ মেয়েটিকেও তার পার্টনার কিস করতে যায়, তবে মেয়েটি আগে তাকে কিস করতে শুরু করে। হঠাৎ সবাই বুঝতে পারে এই মেয়েটি ছেলেটিকে কিস নয় বরং কামড় দিচ্ছে। সবাই যখন বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি রক্তে ভেসে যাচ্ছে আর মেয়েটি ইতিমধ্যেই জম্বি হয়ে গেছে। শুটিং সেটে ছুটোছুটি শুরু হয়ে যায়। কয়েকজনকে মেয়েটি কামড় দেয় আর ইনফেক্টেড মানুষের সংখ্যা ধীরে ধীরে আরও বেড়ে যায়। প্রতিযোগীরা সবাই ছুটে বাইরে চলে আসে। এই সময় আমরা একটি কণ্ঠ শুনতে পাই। বিগ বসে যেমনটা শোনা যায় ঠিক তেমন। কণ্ঠটি আমাদের বলে এই দুনিয়ায় জম্বি খুব স্বাভাবিক একটি জিনিস। যে কোনো সময় যে কোনো জায়গায় জম্বি আউটব্রেক হতে পারে। এই প্রতিযোগীরা জানে না বর্তমানে এই এলাকা জম্বিতে ছেয়ে গেছে। তাদের প্রথম টাস্ক হলো নিরাপদে এই এলাকা থেকে বের হয়ে যাওয়া। প্রতিযোগীরা সবাই বাইরে ছুটে যায় আর হতভম্ব হয়ে দেখে বাইরে শত শত জম্বি। জম্বির দল নানানভাবে তাদের উপর আক্রমণ করতে থাকে। তারা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে একটি গাড়িতে এসে ওঠে। তারা সবাই বেশ চিন্তায় পড়ে যায়। রেডিওতে বলা হচ্ছে এই এলাকায় হঠাৎই জম্বি আউটব্রেক শুরু হয়েছে। প্রতিযোগীরা বলাবলি করে নিশ্চয়ই এই এলাকা থেকে বেরিয়ে যেতে পারলেই তারা বেঁচে যাবে। রাস্তায় তারা যত দূর যেতে থাকে সবখানেই শুধু জম্বি আর জম্বি। চারিদিকে জম্বির ছড়াছড়ি। আমাদেরকে নারী নামের একজন প্রতিযোগীকে দেখানো হয়। সে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। ড্রাইভার বলে গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে, তাই তাদের আগে গ্যাস স্টেশনে যেতে হবে। সেখান থেকে গ্যাস নিয়ে তারা তাদের পরের গন্তব্যে যাবে। এই কথা শুনে তারা ভয় পেয়ে যায়, কারণ এই এলাকায় গাড়ি থামালেই যে কোনো সময় জম্বি অ্যাটাক করতে পারে। এখানে গাড়ি থামানো মানেই মহা বিপদে পড়া। তবু তাদের হাতে আর কোনো উপায় নেই। তারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেয় তারা কেউ যদি আক্রান্ত হয় তবে অন্যদের কাছে লুকাবে না, এতে করে বাকিরা নিরাপদে থাকবে। এরপর তারা যেতে যেতে একসময় একটি গ্যাস স্টেশন খুঁজে পায়, তবে স্টেশনে কেউই ছিল না। ড্রাইভার গ্যাস নেয়ার জন্য নামতেই যাবে তখন প্রতিযোগীরা তাকে বাধা দেয়। তাদের ধারণা ড্রাইভার তাদের ফেলে পালিয়ে যাবে। ড্রাইভার তাদের কোনো মতে বুঝায় যে সে আবার ফিরে আসবে। এরপর সে গ্যাস নেয়ার জন্য গাড়ি থেকে বাইরে বের হয়। স্বয়ংক্রিয় গ্যাস মেশিন থেকে ফুয়েল নেয়ার সময় শব্দ হতে থাকে। এই শব্দ শুনে আশেপাশে থাকা জম্বিরা আকর্ষিত হয়। একজন দুজন করে তারা এগিয়ে আসে আর ড্রাইভারের উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে থাকা সবাই ভয় পেয়ে যায়। ড্রাইভারকে মেরে এরপর তারা অন্য একটি গাড়ির দিকে যায় আর সেই গাড়িটির জানালা তারা খুব সহজেই ভেঙে ফেলে। এই সব কিছু দেখে প্রতিযোগীরা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা এটা ভাবতে থাকে যে তাদের গাড়িও নিশ্চয়ই এভাবেই জম্বিরা ভেঙে ফেলবে। জম্বিরা সত্যি সত্যি তাদের গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। তারা গাড়ির উপর ওঠার চেষ্টা করে, ভেতরে দেখার চেষ্টা করে। এই সময় সবাই একটি জিনিস আবিষ্কার করে যে জম্বির দল চোখে দেখে না। তারা শব্দ শুনে শব্দের প্রতি আকৃষ্ট হয়ে কারো দিকে এগিয়ে যায়।
এবার এই দলটি একটি নতুন পরিকল্পনা করে। তারা ঠিক করে যে তারা তাদের ফোনের রিংটোন দিয়ে শব্দ সৃষ্টি করবে। এতে করে তারা জম্বিদের একদিকে সরিয়ে ফেলতে পারবে, আর জম্বিদের সরিয়ে ফেলার পর তারা পালানোর চেষ্টা করবে। এরপর একজন প্রতিযোগী প্রথমে তাদের চিৎকার করে ডাকে, এরপর মোবাইলটি বাইরে ছুঁড়ে দিয়ে তাদের সেই শব্দের দিকে পাঠিয়ে দেয়। এবার তাদের পালানোর কথা, তবে তারা লক্ষ্য করে ড্রাইভার গাড়িতে ফুয়েল ভরতে পারেনি, তার আগেই সে মারা গেছে। এখন তাদেরকেই ফুয়েল ভরার কাজটি করতে হবে, অথচ তারা কেউই এই কাজটি করতে জানে না। ফুয়েল ভরার জন্য তাদের বাইরে যেতে হবে, আর এই কাজটিও ছিল খুবই বিপজ্জনক। কে বাইরে যাবে তা নিয়ে আলোচনা হতে থাকে। তাদের মধ্যে হানচুল নামের একজনের ফুয়েল ভরার কিছুটা অভিজ্ঞতা আছে, তাই সবাই তাকেই জোর করতে থাকে যাওয়ার জন্য। হানচুল রাজি তো হয়, তবে ফুয়েল ট্যাঙ্কের আশেপাশে জম্বিরা ঘুরে বেড়াচ্ছিল। হানচুল বলে তাদের অন্যদিকে সরানোর কাজ অন্য কাউকে করতে হবে, তাহলেই সে সেখানে যেয়ে ফুয়েল ভরতে পারবে। তবে কে করবে এই কাজ? এবার সবার অনুরোধে কিংবা এক প্রকার জোড়াজড়িতেই ডিনডিন রাজি হয় এই কাজটি করার জন্য। সেখানে কিছু বোতল আর ক্যান রাখা ছিল, সেগুলো ফেলেই ডিনডিন শব্দ তৈরি করবে, আর এই ফাঁকে হানচুল ফুয়েল ভরে ফেলবে। এটাই তাদের প্ল্যান। দুজন খুব ধীরে ধীরে গাড়ি থেকে নামে, যাতে কোনো প্রকার শব্দ না হয়। এরপর ডিনডিন এগিয়ে যায় শব্দ করার জন্য। সে কিছু জিনিস অনেক দূরে ছুঁড়ে মারে, তার শব্দে জম্বিরা ছুটে যায় আর হানচুল গ্যাস ভরার কাজ শুরু করে। তবে কিছুক্ষণ পর মেশিনে কিছু একটা সমস্যা হয়, বিকট শব্দ করতে থাকে মেশিনটি। তখন জম্বিরা তার দিকেই ছুটে আসতে শুরু করে। হানচুল সেখানে আটকে যায়। সে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত কোনো মতে গাড়িতে ওঠে, আর সবাই হাফ ছেড়ে বাঁচে। তবে দেখা যায় আর এক বিপত্তি, গাড়ির চাবি ড্রাইভারের সাথে, যার লাশ সামনের গাড়িতে পড়ে আছে। এখন একজনকে গিয়ে লাশের থেকে চাবি আনতে হবে, আর সেজন্য আবারও শব্দ করতে হবে জম্বিদের এখান থেকে সরাতে। এবার নতুন কারো যাওয়ার পালা। হানচুল নারীকে যেতে বলে। নারীর পায়ে সমস্যা আছে, জম্বি যদি অ্যাটাক করে সে ভালো মতো ছুটতেও পারবে না, তাই সুইয়ং বলে অন্য কারো যাওয়া উচিত। হানচুল বলে নারীও অন্য সবার মতো বেঁচে থাকতে লড়াই করছে, তাই তারও যাওয়া উচিত। অনেক কথাবার্তার পর ঠিক হয় সুইয়ং আর সুকি যাবে। সুকি শব্দ তৈরি করবে আর সুইয়ং চাবিটি নিয়ে আসবে সেখান থেকে। সুকি একটি স্টিলের ড্রাম হাতে এগিয়ে যায়, তবে সে হঠাৎ নার্ভাস হয়ে যায় আর ভয়ে সেখানে জমে যায়। তখন হঠাৎ করেই তার হাত থেকে ড্রামটি পড়ে যায়। ড্রাম পড়ার শব্দ শুনে জম্বিগুলো তার দিকেই ছুটে আসতে থাকে। ভয়ে সুকি ছোটাছুটি করতে শুরু করে, তবে যেদিকেই যাচ্ছিল না কেন সেদিক থেকেই জম্বি বের হয়ে আসছিল। সবাই সুকিকে নিয়ে বেশ চিন্তা করছিল, সে একদম জম্বি দিয়ে ঘিরে গেছে। সবাই ঠিক করে তারা সুকিকে বাঁচানোর জন্য যাবে। ডিনডিন আবার নামে আর শব্দ করে। তখন সুইয়ং সুকিকে বের করে নিয়ে আসে। এরপর তারা চাবিটি নেওয়ার চেষ্টা করে। তখনই ড্রাইভার জেগে ওঠে। আসলে ড্রাইভার মারা যায়নি, বরং সে জম্বি হয়ে গেছে। তারা কোনো মতে চাবিটি নিয়ে নেয়। সবাই ছুটে গাড়িতে ফিরে। নারী আর হানচুলের শরীরের রক্ত দেখে সবাই ভাবে তারাও হয়তো আক্রান্ত হয়েছে, কিন্তু তাদের শরীরে কামড়ের দাগ ছিল না, শুধুই রক্ত লেগেছিল। সবাই হানচুলের উপর কিছুটা সন্দেহ করে, কারণ সে বারবার তার চোখ ঘষে যাচ্ছিল। আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণই হলো চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া। যাই হোক, তারা সেখান থেকে রওনা দেয়। এরই সাথে তাদের প্রথম টাস্ক শেষ হয়। হঠাৎ তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি যে চালাচ্ছিল, অর্থাৎ তাদের শোয়ের জুনিয়র ডিরেক্টর, সে অ্যাক্সিডেন্টে সেখানেই মারা যায়। তারা সবাই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে তারা দেখতে পায় যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় অসংখ্য জম্বি ঘোরাফেরা করছে। পাশে একটি সুপারমার্কেট ছিল, যেখানে জম্বিরা ঢুকতে পারছিল না। তারা ঠিক করে তারা সেখানেই আশ্রয় নেবে। গাড়ি থেকে নেমে শব্দ করা ছাড়া খুব ধীরে ধীরে তারা সুপারমার্কেটের দিকে এগোতে থাকে। আশেপাশে জীবিত অনেকেই ছিল যারা তাদের কাছ থেকে সাহায্য চাইছিল, তবে সাহায্য করার সময় বা সুযোগ কিছুই এই দলটির কাছে ছিল না। তারা কোনো মতে সুপারমার্কেটে ঢুকে আর দরজা খুব ভালো করে লক করে দেয়, যাতে কেউ বাইরে থেকে ভিতরে আসতে না পারে। হঠাৎ করেই ডিনডিন কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। সবাই ভাবে সে জম্বি দেখেছে, তবে এটি ছিল দোকানদারেরই একজন কর্মী, আর সে আক্রান্ত হয়নি।
আসলে হঠাৎ করেই তাকে দেখে ডিনডিন ভয় পেয়ে গিয়েছিল। এরপর সবাই মিলে সুপার শপের বিভিন্ন দরজাগুলো সিল করে এবং তাদের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু করে দেয়। দোকানের কর্মী তাদের সুপারমার্কেটের অন্য প্রান্তে নিয়ে গেলে একটি কন্ট্রোল রুমে তারা নতুন কিছু সার্ভাইভার খুঁজে পায়। এরা সবাই এখন থেকে এই গেমের প্রতিযোগী। এদের মধ্যে আছে ইউরোলজিস্ট হুয়াং, সাবেক নেভি অফিসার ডেক্স, দুই ভাই বোন জনাথন আর প্যাট্রিসিয়া, সুপারমার্কেটের মালিক জাং এবং আরও অনেকে। পুরনো দলটি নতুনদের সাবধান করে দেয় এই বলে যে হানচুল আর নারী জম্বিদের সংস্পর্শে এসেছে। তারা এই দুইজনের উপর আলাদাভাবে নজর রাখবে বলে ঠিক করে। তারা সবাই একে অপরের সাথে পরিচিত হয়। পুরাতনরা নতুনদের জম্বিদের অবস্থা এবং চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করে। তারা চোখে দেখে না, তবে শব্দ শুনে লক্ষ্য স্থির করে। এই সব কিছু নতুন দলটি জানতো না। এবার বেঁচে থাকার জন্য কি করা উচিত তারা তাই ঠিক করতে থাকে। তারা যেহেতু সুপারমার্কেটের সাথেই আছে, তাই তাদের খাবারের কোনোই অভাব হবে না। কি খাবার আনা যেতে পারে তা নিয়ে কিছুক্ষণ আলোচনা হয়। এবার কথা আসে সুপারমার্কেট থেকে খাবারগুলো আনতে কে যাবে। নতুন দলে দুটি ছেলে যেতে রাজি হয়। বাকিরা সিসিটিভি ক্যামেরায় তাদের নজর রাখবে। আশেপাশে জম্বির উপস্থিতি দেখলে তারা একটি গান বাজিয়ে দেবে, যেটা সুপারমার্কেটের স্পিকারে বাজতে শুরু করবে। আর এই গান শুনেই তারা যেখানেই থাকুক না কেন এই ঘরে তাদের চলে আসতে হবে, যেখানে বাকি সবাই আছে। পরিকল্পনা অনুযায়ী ছেলে দুটো বেরিয়ে যায় আর বাকিরা সিসিটিভি ক্যামেরার উপর কড়া নজর রাখতে শুরু করে। দুজনের মধ্যে একজন হলো ইউটিউবার ইয়ানজুন, যে তার মোবাইলে সব কিছু রেকর্ড করতে থাকে। সে আসলে তার ইউটিউবের কন্টেন্টের জন্যই এই কাজ করতে রাজি হয়েছে। দুজন খুব সুন্দরভাবেই সব খাবারগুলো তুলতে পারছিল। সবাই তাদের সিসিটিভি ক্যামেরা এমনভাবে দেখতে থাকে যেন তারা কোনো রকেট লঞ্চ হওয়ার দৃশ্য দেখছে। হঠাৎ করেই হয়ে যায় বিপদ। তাদের হাত থেকে বাক্স পড়ে যায় আর প্রচণ্ড শব্দ হয়। সেই শব্দ শুনে জম্বির দল সেখানে চলে আসতে শুরু করে। কন্ট্রোল রুম থেকে গান বাজানো হয়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইয়ানজিনের উপর জম্বিরা হামলা করে আর বাকি থাকা ছেলেটিকেও ধরার চেষ্টা করে। সবাই এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তাদের মধ্যে দুটি দল তৈরি হয়ে যায়। এক দলের মতে বাইরে গিয়ে ছেলে দুটোকে সাহায্য করা উচিত, আবার অন্য দলের মতে এতে করে বাকিরা বিপদে পড়বে, তাই তাদের এখানেই থাকা উচিত। প্রথম দলটি যার নেতৃত্বে আছে সে হলো সুপারমার্কেটের মালিক জাং। তারা সবাই মিলে ছেলে দুটোকে বাঁচাতে বের হয়ে যায় আর স্বভাবতই তাদের উপরে জম্বিরা হামলা করে দেয়। কিছুক্ষণ পরে ক্যামেরাতে তাদের পড়ে থাকতে দেখা যায়, তবে এইটুকু বোঝা যাচ্ছিল না যে তারা মারা গেছে নাকি আক্রান্ত হয়ে পড়ে আছে। আধা ঘন্টার মধ্যেই প্রতিযোগিতার 5 জন প্রতিযোগী এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। আবার সবাই মিলে আলোচনায় বসে নতুন কোন দুজন খাবার আনতে যাবে। নানান জনকে নিয়ে নানা মত দিতে থাকে। সবাই ডেস্ককে মোটামুটি তাদের দলনেতা মেনে নিয়েছে, যেহেতু সে একজন সামরিক কর্মকর্তা ছিল। ডেস্ক বলে, যেই যাক না কেন এবার যারা যাবে তাদের শারীরিক আর মানসিকভাবে সবল হতে হবে, যেন মিশন ফেল না হয়। যদি মাত্র 2 জন সবগুলো খাবার আনতে যায় তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাই তাদের পরিকল্পনা হলো 2 জন করে দল তৈরি করা। এক একটি দল এক একটি করে খাবার নিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে আসবে। তারা দল তৈরি করতে থাকে এবং কে কার সাথে গেলে ভালো হয় সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। প্রথম দলকে যেতে হবে কিছু ব্যাগ আনার জন্য। আগের বার বক্সে করে আনার ফলাফল কি হয়েছে তা তো আমরা আগেই দেখেছি। ব্যাগে করে খাবারগুলো নিয়ে আসলে নিরাপদে তারা আসতে পারবে, আর এতে শব্দ হওয়ার সম্ভাবনাও খুব কম। এই দলে থাকবে ডিনডিন আর ডেক্স। তারা তাদের হাতের মধ্যে টেপ লাগিয়ে দেয় যেন জম্বি কামড় দিলেও তারা আক্রান্ত না হয়। এরপর খুব ধীরে ধীরে তারা বের হতে শুরু করে। 2 জন ক্যাশ কাউন্টারের পেছনে চলে যায়, যেখানে পানি আর ব্যাগ রাখা আছে। 2 জন দুদিকে যায় আর পানির বোতল সংগ্রহ করতে শুরু করে। হঠাৎ করেই তাদের সামনে জম্বিরা চলে আসে। ডেক্স খুব কায়দা করে জম্বিদের এড়িয়ে পানির বোতলগুলো নিয়ে কন্ট্রোল রুমে রাখে আর আবার ফিরে আসে। ওদিকে ডিনডিনও শপিং কার্টে করে পানির বোতল সংগ্রহ করতে থাকে। তাদের সাহসিকতা দেখে সবাই বেশ অবাক হয়। হঠাৎ করে ডিনডিন জম্বিদের মাঝখানে পড়ে যায়। সে অনেক কষ্ট করে জম্বিদের ভেতর থেকে বেরিয়ে আসে আর 2 জন দ্রুত ছুটে কোনো মতে কন্ট্রোল রুমে এসে পৌঁছায়।
তাদের এই দুঃসাহসিকতা দেখে সবাই তাদের প্রশংসা করতে থাকে। এরপর ডেক্স বলে সে নতুন একটি তথ্য পেয়েছে। জম্বিরা শব্দ ছাড়া মুভমেন্টও ধরতে পারে না। কেউ যদি শব্দ না করে নড়াচড়া করে সেটা তারা ধরতে পারে। আর এই সুপারমার্কেটে 10টির উপর জম্বি আছে। ডেক্স আর দিন দিন তাদের অভিজ্ঞতা সবাইকে বলতে থাকে, যেন পরবর্তী দলগুলোর কাজ করতে কোনো অসুবিধা না হয়। পরের দলে আছে জোনাথন আর নারীর যেহেতু পায়ে সমস্যা আছে, সে হাঁটতে পারলেও দৌড়াতে পারবে না। তাই দুটি শপিং কার্ট একত্র করে তাকে একটি খাঁচার মতো বানিয়ে সেটার ভেতর বসিয়ে দেওয়া হয়। জোনাথন আর নারী বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর নারী আর জোনাথনকে জম্বিরা ঘিরে ফেলে। তারা অনেক চেষ্টা করে বাঁচতে, তবে জম্বিরা এগিয়ে আসে তাদের দিকে। জোনাথন কোনো মতে নারীকে সেখানে ফেলেই সেখান থেকে ছুটে কন্ট্রোল রুমে চলে আসে। নারী যেহেতু খাঁচার ভিতর ছিল, আপাতত জম্বিরা তার কিছুই করতে পারবে না। তবে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় জম্বিদের দেখে। জোনাথন চলে আসার পর আরও কয়েকজন যায় নারীকে বাঁচানোর জন্য। ইউহি নামের ছেলেটি হাতে একটি টিন নিয়ে জোরে জোরে শব্দ করে, যাতে জম্বিদের দৃষ্টি অন্যদিকে সরে যায় আর বাকিরা নারীকে নিয়ে ভিতরে চলে আসতে পারে। তবে বেচারা ইউহি নিজেই বাঁচতে পারে না। সে জম্বিদের মধ্যে পড়ে যায় আর তারা তাকে মেরেই ফেলে। দলটির কাছে এখন কিছুটা খাবার আর পানি আছে, তবু সবার মন খারাপ ছিল, কারণ তাদের সাহায্য করতে গিয়ে ইউহির এই অবস্থা হয়েছে। সুইয়ং বলে তাদের এখন এখান থেকে বের হওয়া উচিত, আর খাবার সংগ্রহ করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, বরং তাদের এই খাবার পানিগুলো নিয়েই যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এতে সবাই সম্মতি জানায়, তবে কিভাবে এখান থেকে বের হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখানে থাকা পুরনো লোকেরা এই সুপারমার্কেট থেকে কিভাবে বের হওয়া যায় তার সম্পর্কে আইডিয়া দেয়। হানজুল বলে তারা যদি তাদের সামনে একটি কার্ট রাখে তাহলে জম্বিরা খুব বেশি কাছাকাছি আসতে পারবে না। এবার তারা তাদের বের হওয়ার পরিকল্পনা করতে শুরু করে। প্রথমেই খাবারগুলো ব্যাগে ভরা হয়। এই সময় হঠাৎই সেখানে চলে আসে জম্বির দল আর কন্ট্রোল রুমের দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে। তারা খুব ভালো করে দরজা বন্ধ করে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। একসময় জম্বিরা সেখান থেকে চলে যায়। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে আর বলে তারা সবাই বেঁচে থাকবে। এ সময় তাদের সাথে থাকা সেই সঙ্গীদের কথা মনে পড়ে, যারা কিছুক্ষণ আগেও তাদের সাথেই ছিল, কিন্তু এখন জম্বি হয়ে গেছে কিংবা মৃত। এরপর তারা খুব ধীরে ধীরে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল সিলিং এর উপর দিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাবে, আর অন্য দলটি তাদের চারপাশে অনেকগুলো শপিং কার্ট রেখে মাঝখান দিয়ে চলে যাবে। ডেক্সের দল তাদের চারপাশে অনেকগুলো শপিং কার্ট নিয়ে এগোতে থাকে। জম্বিরা আসলে তারা শপিং কার্ট দিয়ে জম্বিদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর কোনো মতে দরজার কাছে পৌঁছে যায়। ওদিকে ডিনডিনদের দলটিও সিলিং দিয়ে বেয়ে কোনো মতে জম্বিদের দৃষ্টি এড়িয়ে দরজায় পৌঁছে। তবে বিপদের কথা হলো তখন সেই অটোমেটিক দরজাটি আর কিছুতেই খুলতে চায় না। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা কোনো মতে দরজা খুলতে সক্ষম হয় আর সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরের পরিবেশও বিপদমুক্ত না, সেখানেও এদিক ওদিক জম্বিদের চলাচল দেখা যাচ্ছে। তাই তারা লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে যেতে যেতে তারা একসময় পার্কিং লটের কাছে পৌঁছে যায়। হঠাৎ করেই একটি গাড়ি একা একা চলতে শুরু করে আর কিছু দূর যেতেই অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায়। আমরা বুঝতে পারি এই গাড়ির ভেতরেও জম্বি রয়েছে। দুটি গাড়ি ধাক্কা খাওয়ার সাথে সাথে বিশাল বিস্ফোরণ হয়। আগুনের আলোয় তারা দেখতে পায় অসংখ্য লাশ সেখানে পড়ে আছে আর অসংখ্য জম্বি আশেপাশে ঘোরাফেরা করছে। তারা এসব দেখে বেশ ভয় পেয়ে যায় আর বুঝতে পারে এখন এখান থেকে পালানো সম্ভব না। তাই সেখানে রাখা একটি তাঁবুতে গিয়ে তারা লুকিয়ে পড়ে। এরপর দলটি লক্ষ্য করে খাবারের ব্যাগগুলো তারা আনতেই ভুলে গেছে। শুধু সুইয়ং একটি ব্যাগ নিয়ে আসতে পেরেছে, যা দিয়ে তারা কিছু সময়ই চলতে পারবে। তাঁবুটির ভেতরে পার্কিং লটে রাখা গাড়িগুলোর চাবি ছিল। তারা যদি একটি ভালো গাড়ির চাবি সংগ্রহ করতে পারে তবে এখান থেকে তারা সবাই পালাতে পারবে। তবে সমস্যা হলো কোন গাড়ির চাবি কোনটা সেটা বের করা। জম্বিদের চোখ এড়িয়ে এই কাজটা করাটাই বেশ কঠিন হবে। এবার ডাক্তার হুয়াং বের হয় আর দেখে 19টি গাড়ি পার্কিং লটে আছে। তার গাড়ি সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে, তাই কোন কোন কোম্পানির গাড়ি পার্কিং লটে আছে তা তার দলকে সে রিপোর্ট করবে। তাঁবুর ভেতর 4টি চাবি রয়েছে। এই 4টি চাবি কোন গাড়ির তাই তাদেরকে এখন খুঁজে বের করতে হবে।
এরপর ঠিক হয় 4 জন বাইরে যাবে গাড়ি খুঁজে বের করার জন্য। আমরা দেখতে পাই সুইয়ং এর হাতে একটি চাবি রয়েছে যা সে লুকিয়ে ফেলেছে। সুইয়ং, ডিনডিন, ডেক্স আর হানচুল চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ে আর প্রত্যেকটা গাড়ি পরীক্ষা করতে শুরু করে। তারা খুব সাবধানতার সাথে কাজ করছিল, তবে ডিনডিন একটি গাড়ির কাছে যাওয়ার পর তাকে জম্বিরা ঘিরে ধরে। সে গাড়িটির ছাদে দাঁড়িয়ে কোনো মতেই নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। তাঁবুর ভেতর থেকে নারী হিসাব রাখতে থাকে কয়টি গাড়ি পরীক্ষা করা হয়ে গেছে। শেষ পর্যন্ত হানচুল কালো রঙের একটি গাড়ি আনলক করতে পারে, তবে দুঃখের ব্যাপার হলো গাড়িটির ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, তাই সেটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। ওদিকে ডিনডিন চরম বিপদের মধ্যে ছিল, কারণ তাকে ঘিরে রেখেছিল জম্বিরা, যারা তাকে প্রায় ধরেই ফেলছিল। সে অনেক কষ্টে এক পায়ে দাঁড়িয়েছিল সেখানে। হুয়াং জোনাথনকে বলে শব্দ করে জম্বিদের সেখান থেকে সরাতে। জোনাথন জম্বিদের সেখান থেকে সরাতে সমর্থ হলে সবাই মিলে দৌড়ে চলে আসে তাঁবুর ভেতর। সবাই আসার পর দেখা যায় তাদের সাথে সুইয়ং নেই, তাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। সুইয়ং জম্বিদের থেকে পালিয়ে পালিয়ে গাড়ির আড়ালে হেঁটে যাচ্ছিল। ডেক্স আর বাকিরা তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। তারা শব্দ করে নানানভাবে জম্বিদের অন্যদিকে সরিয়ে নেয় আর সবাই মিলে দৌড়ে আবার তাঁবুতে চলে আসে। এবার তারা তাদের গাড়ির আপডেট দেয়। তারা এখন পর্যন্ত এমন কোনো গাড়ি পায়নি যেগুলোর চাবি দিয়ে খোলা যায়। তাদের আবারও বের হতে হবে, তবে এখন এই এরিয়াতে জম্বির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। বের হওয়া এখন আরও বেশি বিপজ্জনক। সুইয়ং তখন একটা বুদ্ধি দেয়। সামনে বিরাট একটি বিলবোর্ড রাখা আছে, তারা যদি দুজন মিলে বিলবোর্ড তুলে ধরে বাকিরা সেই বিলবোর্ডের আড়ালে হেঁটে চলে যেতে পারে। জম্বিরা তাহলে তাদের আর দেখতে পাবে না। যদিও এই পরিকল্পনা তেমন বাস্তবসম্মত না, কারণ বিলবোর্ড প্রচণ্ড ভারী হয়। এটি 2 জন কেন 4 জনের পক্ষেও তোলা অসম্ভব। এরপর সুইয়ং অন্য বুদ্ধি দেয়। সে ছোট ছোট কিছু বক্স নিয়ে আসে। আগের মতোই কয়েকজন গাড়ির উপরে দাঁড়িয়ে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করবে, তাদেরকে সেখান থেকে অন্যদিকে সরিয়ে রাখবে। আর এই ফাঁকেই বাকিরা নিজেদের বক্সের আড়াল করে বের হয়ে গাড়িগুলো পরীক্ষা করে দেখবে কোন গাড়ি চাবি দিয়ে খোলা যায়। ডিনডিন, প্যাট্রিসিয়া আর সুকি গাড়ির উপর উঠে শব্দ করে জম্বিদের তাদের দিকে নিয়ে আসে আর সর্বোচ্চ চেষ্টা করে নিজেদের বাঁচাতে। হানচুল আবারও গাড়ি খুঁজতে শুরু করে। ডাক্তার হুয়াং একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে সবার উপর নজর রাখতে থাকে। ডিনডিনরা 3 জন জম্বিদের খপ্পরে ভালোভাবে পড়ে গিয়েছিল। জম্বিরা তাদের প্রায় ধরে ফেলেছিল, তারা নিজেদের কোনো মতে বাঁচাতে পারছিল না। তখনই দূরে একটি ট্রাকের উপর জোরে শব্দ হয়। দেখা যায় এই শব্দটি করেছে মিস্টার জাং, তার মানে সে এখনো বেঁচে আছে। জাং সুকিকে বলে সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। সুকি জাংকে তাদের সাথে আসতে বলে, কিন্তু জাং বলে তা সম্ভব না। জাং তার পায়ের দিকে ইশারা করে। আমরা দেখতে পাই তার পায়ে কামড়ের দাগ, তার মানে সেও আক্রান্ত হয়ে গেছে। যে কোনো সময় সে জম্বিতে পরিণত হবে। তবুও সে তার দলকে বাঁচিয়েছে। সুকির তার জন্য খারাপ লাগতে থাকে, কিন্তু তবু তাদের এখান থেকে যেতে হয়। সবাই তাঁবুতে ফিরে যায়। হানচুল এসে সুসংবাদ দেয় যে সে একটি গাড়ি খুঁজে পেয়েছে। সুকি আর সে আবারও ওই গাড়িটির দিকে যায় আর গাড়ি স্টার্ট দিয়ে দেখে সেটি চলছে কিনা। দেখা যায় গাড়ি ঠিকই চলছে, তবে ইঞ্জিনের শব্দ এত বেশি যে সেখানে জম্বির দল চলে আসে। তারা জোরে জোরে গাড়ির কাছে ধাক্কা দিতে থাকে। এমন অবস্থা দাঁড়ায় যে কোনো সময় গাড়ির কাঁচ ভেঙে যেতে পারে। হানচুল আর সুকি গাড়ির কাছে কিছু কাগজ লাগিয়ে দেয়, জম্বিরা যাতে তাদের দেখতে না পায়। এর ফলে জম্বিরা তাদের দেখতে না পেয়ে আবার সেখান থেকে ফিরে যায়। তবে সমস্যা হলো তারা গাড়িটি বের করতে পারবে না, কারণ আশেপাশের সব গাড়ি এই গাড়িকে ঘিরে রেখেছে আর রাস্তা ব্লক হয়ে আছে। 2 জন গাড়ি থেকে নেমে তাঁবুতে ফিরে যায়, সবাইকে এই ব্যাপারটা খুলে বলে। ওই গাড়িটি হলো একটি বড় ট্রাক, যার পেছনে সম্পূর্ণ খোলা। ট্রাকের কথা শুনে সবাই খুশি হয়, কারণ তারা সবাই একসাথে খুব আরাম করে বেরিয়ে যেতে পারবে। তবে ট্রাকের পেছনটা খোলা, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই তারা ঠিক করে পেছনটা ভালো করে ঢেকে দেবে আর এই ট্রাকেই তারা সবাই মিলে রওনা দেবে। অন্য সব গাড়ির ভিতর থেকে ট্রাক বের করে আনার জন্য হুয়াং আর নারী আবার বের হয়। তারা উঁচু জায়গা থেকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে পেছন দিকের একটি গাড়ি সরিয়ে ট্রাকটি যদি তারা পেছন দিকে চালাতে থাকে তাহলেই তারা তা বের করে আনতে পারবে। এখন প্রশ্ন হলো তারা ওই গাড়িটি কিভাবে সরাবে। নারী তখন সেখানে একটি ক্রেন দেখতে পায়।
ক্রেন হলো সেই গাড়ি যা অন্য ভারী জিনিস তোলার বা সরানোর কাজে ব্যবহার করা হয়। সে ভেতরে গিয়ে বলে তারা ক্রেনের সাহায্যে পেছনের গাড়িটি সরিয়ে তাদের ট্রাক বের করে আনতে পারবে। তবে সমস্যা হলো তারা কেউ ক্রেন চালাতে পারে না। নারী ক্রেন চালাতে দেখেছে, তবে সে তার পায়ের জন্য ক্রেন চালাতে পারবে না। ডিন ডিন বলে নারী যদি তাকে শিখিয়ে দেয় তাহলে সে নিজে চালানোর চেষ্টা করতে পারে। নারী আর ডিন ডিন ক্রেনে গিয়ে বসে। সুকি জাংকে গিয়ে অনুরোধ করে শব্দ করার জন্য। সে শব্দ করার সাথে সাথে জম্বিরা সবাই তার দিকে চলে যায়। নারী আর ডিন ডিন এবার ক্রেন চালানোর চেষ্টা করে, তবে তারা কিছুতেই চালাতে পারছিল না। ওদিকে জম্বিরা জাংয়ের কাছ থেকে সরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা কোনো মতে গাড়িটি সরাতে পারে, তবে তখনই জম্বিরা তাদের কাছে চলে আসে। জম্বি নারীকে ঘিরে ধরে। সবাই দূর থেকে তার বিপদ দেখে হতভম্ব হয়ে যায়। তখন তাকে সাহায্য করার জন্য হুয়াং এগিয়ে আসে। সে নারীকে সরিয়ে নিতে পারলেও নিজে পড়ে যায় জম্বিদের মাঝখানে। হুয়াং নিজেকে কোনো মতে জম্বিদের থেকে ছাড়িয়ে নারীকে নিয়ে চলে আসে তাঁবুর ভেতর। তবে ভয়ের ব্যাপার হলো এই দুজনেই কামড় খেয়েছে। নারী কাঁদতে কাঁদতে বলে তারা কামড় খেয়েছে। কেউ বুঝতে পারে না তারা এই দুজনকে নিয়ে কি করবে। হুয়াং অনুরোধ করে তার কথা বিশ্বাস করার জন্য। তারা মাত্র একটি কামড়ই খেয়েছে। ডিন ডিনও ক্ষত পরীক্ষা করে বলে তাদের ক্ষতটি খুব বেশি গভীর না। সবাই বেশ চিন্তিত হয়ে যায়। বোঝা যায় তাদের শরীরে ভাইরাস আছে, তবে ভাইরাস এখনো পুরো শরীরে ছড়িয়ে পড়েনি, তাই তারা এখনো জম্বিতে পরিণত হয়নি কিংবা মারা যায়নি। ওদিকে গাড়িটি সরানোর জন্য কারো যাওয়া দরকার। সুয়ং বলে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে যে মিস্টার জাংকে জম্বিরা আক্রমণ করছে না। এর মানে হলো যদি একবার কাউকে তারা আক্রমণ করে এবং তার শরীরে ভাইরাস ঢুকিয়ে দেয় তাহলে দ্বিতীয়বার তারা তাকে আর আক্রমণ করে না। আর যদিও আক্রমণ করে তাতেও তার খুব বেশি কিছু যায় আসে না, কারণ তারা অলরেডি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। সুয়ং প্রস্তাব দেয় নারী আর হুয়াংকে ক্রেন চালানোর জন্য পাঠানো উচিত। সে জিজ্ঞেস করে এ ব্যাপারে কার কার মত আছে। যদিও নারীর কাছে ব্যাপারটা খুবই অমানবিক মনে হয়, তবে সুয়ং বলে এখন তারা চাইলে তাদের সঙ্গে নাও নিতে পারে। তবে এই দুইজন যদি গাড়ি বের করার ব্যবস্থা করে সে কথা দিচ্ছে তারা তাদের দুজনকে সাথে করে নিয়ে যাবে। এছাড়া নারী ছাড়া কেউই ক্রেন চালাতে জানতো না, তাই সবাই এতে সায় দেয়। বাধ্য হয়েই দুইজন ক্রেন চালানোর জন্য বের হয়। ক্রেনের দিকে যাওয়ার সময় তাদের সামনে জম্বির দল পড়ে। জম্বিরা তাদের শরীর শুকে আর তাদের কিছু না করেই ছেড়ে দেয়। সম্ভবত খুঁজে পায় না, অর্থাৎ সুয়ংয়ের ধারণাই ঠিক যে জম্বিরা একবার যাকে অ্যাটাক করে পরবর্তীতে তাকে আর অ্যাটাক করতে আসে না। এরপর জম্বিরা সরে গেলে তারা দ্রুত ক্রেনে গিয়ে বসে আর গাড়িটি সহজেই সরিয়ে ফেলে। সুকি আর হানচুল এবার গিয়ে বসে ট্রাকে। নারী আর হুয়াং তাঁবুতে ফিরলে ডেক্স এমন এক কথা বলে যাতে সবাই অবাক হয়ে যায়। ডেক্স বলে তাদের দুজনকে জম্বিরা হাতে কামড়ে দিয়েছে। ভাইরাস এখনও তাদের হাতে, তবে শরীরে ছড়ায়নি। তাই তাদের বাঁচানোর জন্য আর নিজেরা নিরাপদ থাকার জন্য এদের দুজনের হাত কেটে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। দুজনের রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ডেক্স তাদের মুখ আর চোখ বেঁধে দেয়। এরপর তাদের দুটো হাতও বেঁধে দেয় আর তারা সবাই গিয়ে ট্রাকে বসে পড়ে। ব্যাকগ্রাউন্ড ভয়েস আমাদের বলে দলটির নতুন টাস্ক এই পার্কিং লট থেকে বের হওয়া। এদিকে ট্রাক বের করার সময় দেখা যায় আর এক বিপদ। ট্রাকটি দুটি গাড়ির মাঝখানে ফেসে যায়। হানচুলের পক্ষে কিছু না দেখে ট্রাকটি বের করা সম্ভব হয় না। হুয়াং ট্রাক থেকে নামে আর তাদেরকে নির্দেশনা দেয়। হানচুল বহু কষ্ট করে ট্রাক বের করে সেখান থেকে। তখনই একদল জম্বি ট্রাকের পেছনে পড়ে। হুয়াং দ্রুত ট্রাকে উঠে যায় আর হানচুল জোরে গাড়ি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত তারা পার্কিং লট থেকে বের হয়ে আসতে পারে। তাদের এই টাস্কও সম্পূর্ণ হলো। সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারা ভাবতেও পারেনি তারা এই ভয়ানক সুপার শপ থেকে বের হয়ে আসতে পারবে। শুরু হয় তাদের অজানার উদ্দেশ্যে যাত্রা। এরই মধ্যে 24 ঘন্টা পার হয়ে যায়। শুরু হয় ভয়াবহ রিয়েলিটি শোর দ্বিতীয় দিন। পুরো দল ট্রাক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। তাদের গন্তব্য তখনও অজানা। ভোরের আলো ফুটতেই সবাই লক্ষ্য করে হুয়াং আর নারীর শরীর পরিবর্তন হতে শুরু করেছে। তাদের চামড়া কিছুটা বিবর্ণ হয়ে গেছে আর শরীরে কিছু দাগও দেখা যাচ্ছে। এছাড়া তাদের ব্যবহারও অন্যদের কাছে অদ্ভুত বলে মনে হয়। তবে দুজন কিছুতেই স্বীকার করতে চায় না। তারা বলে তারা ভালো আছে। সুয়ং বলে ওঠে তাদের এখন ঠিক করতে হবে। এই দুজন যদি সত্যি সত্যি জম্বি হয়ে যায় তাহলে তারা কি করতে পারে। সবার ধারণা তাদেরকে ট্রাক থেকে নামিয়ে দেয়াই উচিত হবে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য
হুয়াং বলে নিরাপত্তার জন্য তারা দুজনকে সাথে রাখতে পারে। জম্বিরা যেহেতু তাদেরকে ধরে না, তাই তাদেরকে ব্যবহার করে তারা নিজেদের বাঁচাতে পারে। এই বুদ্ধি সবার পছন্দ হয়। হানচুল বলে ওঠে তাদের মধ্যে এতটা সমস্যা হচ্ছে কারণ তাদের কোনো নির্দিষ্ট লিডার নেই। তারা প্রথম থেকে ডেক্সের কথা মতো কাজ করে গেলেও তাদের কোনো ঘোষিত লিডার নেই, যেই কারণে তারা নির্দেশনা পাচ্ছে না। সবার মতে সুইয়ংয়ের তাদের লিডার হওয়া উচিত। এখন পর্যন্ত সুইয়ংয়ের বুদ্ধিগুলোই তাদের সবচেয়ে বেশি কাজে এসেছে, আর প্রত্যেকটি বিপদে প্রত্যেককে সাহায্য করার জন্য নিজ উদ্যোগে সেই এগিয়ে গেছে। সুইয়ং বলে সে বুদ্ধি দিতে পারে, তবে লিডারশিপের প্রেশার সে নিতে রাজি না। লিডার কে হতে পারে তা নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। সুইয়ং প্রস্তাব দেয় ডেক্স বা ডিনডিনকে লিডার বানানোর জন্য। এই দুইজন সবচেয়ে বেশি অন্যের কাজে সাহায্য করেছে আর ভালো ভালো পরিকল্পনা দিয়েছে। সবার সম্মতিক্রমে ডেক্সকে লিডার আর সুইয়ংকে সাব লিডার ঘোষণা করা হয়। এরপর তারা সবাই সুইয়ংয়ের আনা ব্যাগের খাবার ভাগাভাগি করে খেতে শুরু করে। হানচুল হঠাৎ গাড়ি থামিয়ে ফেলে আর বলে সামনে রাস্তা ব্লক হয়ে আছে। একটি বড় ট্রাক আর একটি খুব দামি মার্সিডিজ গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণেই রাস্তা বন্ধ। তবে সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। তারা নেমে দেখে একজন মহিলা গাড়ির ড্রাইভিং সিটে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তার শরীরে দামি দামি গয়না, পোশাক আর ব্যাগ দেখা যাচ্ছে। তার গাড়িটিও প্রচুর দামি। কাছে যেতেই তারা লক্ষ্য করে মহিলার গলায় একটি কামড়ের দাগ আছে, অর্থাৎ মহিলাটি আক্রান্ত। তারা আরও কাছে যেতেই মহিলাটি নড়ে ওঠে আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। তাদের কয়েকজনের মনে যে বাসনা ছিল মহিলার শরীর থেকে দামি গয়নাগুলো নিয়ে নেয়ার, তা অপূর্ণ থেকে যায়। এবার তারা বড় ট্রাকের দিকে যায়, যেটি একটি খাবারের কোম্পানির ট্রাক। সেই ট্রাকের ভেতর তারা অসংখ্য খাবার, পানি, কাপড় সহ প্রয়োজনীয় সব জিনিস দেখতে পায়। তারা তাদের ট্রাকে জিনিসগুলো ভরে নেয়। এরপর তারা নারী আর হুয়াংকে বলে এই বড় ট্রাকটি নিয়ে তাদের পেছন পেছন আসতে, তাহলে তারা তাদের সাথে আসতেও পারবে, আবার তাদের মধ্যে দূরত্বও থাকবে। আক্রান্ত দুইজন তাই করে। এরপর দুটি ট্রাক আবারও তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকে। বেশ কিছু দূর যাবার পর যখন সন্ধ্যা নামে সময়, তখন কিছু লোক তাদের ট্রাকগুলো থামায়। নারী আর হুয়াং ভয় পেয়ে যায়, এই ভেবে তাদের হয়তো ভিতরে যেতে দেওয়া হবে না। লোকগুলো বলে তাদের এই গ্রাম সম্পূর্ণ সংক্রমণ মুক্ত, তারা এখানে বাইরের কাউকে ঢুকতে দেয় না, যেন তারা নিরাপদে থাকতে পারে। সেই জন্য প্রতিযোগীদের দলটি তাদের পরিচয় দেয় যে তারা সেলিব্রিটি, তারা টিভি শোতে এসেছে, তাদের ইউটিউবে চ্যানেলও আছে। এই সব কিছু শুনেও লোকগুলো তাদের চিনতে পারে না। চিনলেও হয়তো তারা তাদের নিজেদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেয়। সবাই মিলে অনেক অনুরোধ করতে থাকলে লোকগুলো তাদের সেখানেই অপেক্ষা করতে বলে গ্রামের ভিতরে চলে যায়। তারা দ্রুত হুয়াং আর নারীকে কিছুটা মেকআপ করে দেয়, যেন তাদের বিবর্ণ চেহারা দেখে গ্রামবাসী সন্দেহ না করে। এরপর তারা অপেক্ষা করতে শুরু করে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের মধ্যে কেউ আসে না। তখন তারা নিজেরাই গ্রামের ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পরপরই তারা দেখতে পায় গ্রামে কারো শেষকৃত্য উৎসবের আয়োজন চলছে। সেখানে অনেক খাবার তৈরি হচ্ছিল। তারা সকাল থেকে তেমন কিছুই খায়নি, যে কারণে তারা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। সবাই সেখান থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। খাওয়ার পর তাদের পক্ষ থেকে সুইয়ং মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। মৃতদেহ রাখা কফিন থেকে সে কিছু একটা শব্দ শুনতে পায়। গ্রাম প্রধান হাইয়ুককে এ ব্যাপারে সে জিজ্ঞেস করলে হাইয়ুক বলে এইসব তার মনের ভুল। তার তবুও সন্দেহ হয়। এই গ্রামের লোকদের ব্যবহার অনেক অদ্ভুত, যা তাদের খুবই অবাক করে। সুইয়ং বাকিদেরকে এই ব্যাপারটা বলে। তারা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে উঠেই যাবে, কিন্তু তখনই তাদের ড্রিঙ্ক দেয়া হয়, যেটা খাওয়ার পরপরই তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই গ্রাম প্রধান হাইয়ুক গভীর রাতে দুজন মানুষকে সাথে করে নিয়ে কোথাও যাচ্ছে। দুজন মানুষের মুখেই মুখোশ ছিল। সে একটি পরিত্যক্ত রাইস মিলের সামনে ওই দুইজন মানুষকে নিয়ে আসে আর তাদের মুখোশ খুলে। আমরা দেখতে পাই এই দুইজন মানুষ হলো ডিনডিন আর পেট্রিশিয়া। হাইয়ুক এই দুইজনকে একটি বৃদ্ধা মহিলাকে দেখায় আর বলে সে তাদেরকে খেতে পারে। আমরা বুঝতে পারি এই গ্রাম প্রধানের মা একজন নরখাদক, আর তার জন্য খাবারের ব্যবস্থা সে বহিরাগতদের মাধ্যমেই করে থাকে। রক্তমাখা বৃদ্ধাটিকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। ডিনডিনরা বুঝে যায় তারা অনেক বড় বিপদে পড়েছে। তারা কি করবে তা বুঝে উঠতে পারে না। জম্বি থেকে দূরে এসে তারা পড়ে গেছে নরখাদকের পাল্লায়।